আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদুল আজহার এখনো ৩ সপ্তাহের বেশি বাকি। এরই মধ্যে রাজধানীতে কোরবানির পশু কিনছেন কেউ কেউ, তবে দাম বেশি, প্রতি কেজি ৫২০ টাকা। ঈদুল আজহায় পছন্দের গরু কুরবানির মাধ্যমে ত্যাগের বহিঃপ্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে ১-২ মাস আগেই পশু কিনে খামারে রেখে দেন ঈদের সময় বাড়তি ঝামেলা এড়াতে। এবারও রাজধানীর বিভিন্ন খামার ঘুরে পছন্দের গরু কেনার চেষ্টা করছেন অনেকে। এবার প্রতি কেজি গরুর জন্য গুনতে হচ্ছে ৫২০ টাকা। সেই হিসাবে প্রতি মণ পড়ে ২০,৮০০ টাকা। তবে ওজন ছাড়াও মিলছে পশু। মিডিয়াম সাইজের গরুগুলো চাইতেছি, এগুলো আমাদের দামের সঙ্গে আমাদের ইয়ার সঙ্গে মিলতেছে না, একটু বেশি মনে হচ্ছে। তো ওদের সবার একটা কথা, খাবারের দাম বেশি। তো খাবারের দাম বেশি, সবসময় কি খাবারের দাম বেশি থাকে, এটা আমি বুঝতেছি না। খামারিরা বলছেন পশুখাদ্য ও পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে। এর প্রভাব পড়েছে কুরবানির পশুতে। গত বছর থেকে এবার খাবারের কস্টিংটা অনেক বেশি, কারণ খাবারের দাম বেশি এবছর মার্কেটে। তো প্রতি বছর যেরকম থাকে কুরবানির আগে দামটা বেড়ে যায়, কিন্তু এই বছর অনেক শুরু থেকেই দাম বাড়তি, যার কারণে সেটা তো গরুর উপরে পড়ে, সেটা আপনারাও জানেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি প্রতি ট্রান্সপোর্ট খরচ প্রায় 50-60% বেশি, যার কারণে সেটা কিন্তু আলটিমেটলি গরুর উপরেই পড়তেছে। এই কারণে আমাদের গরুর কস্টিংটাও বেশি পড়তেছে। বরাবরের মতো এবারও কুরবানির জন্য ছোট গরুর চাহিদা বেশি বলে জানান খামারিরা। বড় গরু নেয় কেউ, সেই ক্ষেত্রে একটু দাম ওই তুলনায়, ছোট গরুর তুলনায় বড় গরুর দামটা কম আর কি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বন্যা প্রসঙ্গ। বন্যার পানিতে ডুবে যাওয়া ধান ঘরে তোলায় ব্যস্ত সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার চাষিরা। বৃষ্টি কিছুটা কমে এলেও মিলছে না পর্যাপ্ত রোদ, ফলে নষ্ট হচ্ছে অনেক ধান। একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হাওরের মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে সুনামগঞ্জের মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যায়। এতে বোয়ালা হাওরে সৃষ্টি হয় বন্যার, তলিয়ে যায় পাকা বোরো ধানের ক্ষেত। দেখার হাওর সহ অন্যান্য জায়গায় ডুবে যাওয়া ধান কেটে বাড়িতে নেওয়া হলেও মিলছে না প্রত্যাশিত ফলন। এতে হতাশ চাষিরা। ধান একমাত্র 100% আমাদের 90% চলে আসছে, 10% ধান উঠছে। 10 কানি ক্ষেত করছি, তারপরে 1 তুলা জমি আমি আনতাম পারছি না। সুনামগঞ্জের প্রায় 18,000 হেক্টর জমির ফসল আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি অফিস। আগের যে ধানগুলো সংরক্ষিত আছে কৃষকের গুদামে বা ঘরে, সেটা যাতে পলিথিন দিয়ে ঢেকে না রেখে সেটা যাতে যে কোনো একটা রুমে বা উঁচু জায়গা বা স্কুল কলেজ যেখানে সুযোগ আছে কারো বাসায়, সেখানে যাতে মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। এখানে যে অটো রাইস মিল গুলো আছে, সেই অটো রাইস মিল গুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। হবিগঞ্জে 11,500 হেক্টরের বেশি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,500 হেক্টর জমির ফসল। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 20,000 কৃষক। পর্যাপ্ত রোদের অভাবে সময় মতো মাড়াই করা যায়নি অনেক জমির ধান। আমাদের উত্তরের 5 নম্বর ইউনিয়নের প্রায় টোটাল হাওরগুলো চলে গেছে, 6 নম্বর ইউনিয়নে চলে গেছে। এভাবে আপনার 11, 12, 14, 15, 10, 9 আংশিক কিছু আছে, বাকিগুলো কিন্তু সবগুলোই হাওয়ার পানি নিচে চলে গেছে। একই অবস্থা নেত্রকোনায়, তলিয়ে গেছে হাওর সহ নিচু এলাকার ধানের জমি। ডুবে থাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় 200 কোটি টাকার ধান তলিয়ে গেছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তা কক্ষ। সুনামগঞ্জের হাওরে বন্যা পরিস্থিতির খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর ধান কাটা কতটা শেষ হয়েছে জানাবেন। সুমনা, যদি শুরুতেই বলে রাখি, গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুরমা নদীর পানি 27 সেন্টিমিটার সুনামগঞ্জ স্টেশনে বৃদ্ধি পেয়েছে। তো বলা যায় যে সুনামগঞ্জে সুরমা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাত যেহেতু হয়েছে সেক্ষেত্রে জলাবদ্ধতাও বাড়ছে। তো কৃষি অফিসের তথ্য মতে এখন পর্যন্ত সুনামগঞ্জের 60% ধান উত্তোলন করা হয়েছে এবং আংশিক প্রাথমিকভাবে 18,000 হেক্টর তারা নির্ধারণ করেছেন যে জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে এবং পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000 হেক্টর ধান। তবে
আজকে সকাল থেকে বৃষ্টিপাত না হলেও কিন্তু আবহাওয়া অফিস থেকে ভালো কোনো সুখবর নেই। তারা যে এইটুকু জানিয়েছিল পূর্বাভাস যে আগামী 7 দিন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে সুনামগঞ্জে এখনও কিন্তু যেই আশঙ্কা ছিল বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সেটি কিন্তু রয়েছে। এদিকে রোদ না থাকার কারণে কিন্তু যে ধানটুকু উত্তোলন করা হয়েছিল সেটি কিন্তু খোলাতে স্তূপ করে রাখছেন কৃষকরা, সেখানে কিন্তু চারা গজাচ্ছে। তো কৃষি অফিস বলছে যে তারা মিলারদের সাথে কথা বলেছে, মিলাররা এই কাঁচা ধান ক্রয় করতে রাজি হয়েছেন, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন কাঁচা ধান স্তূপ করে না রেখে মিলারদের কাছে যদি বিক্রি করে দেন তাহলে মিলাররা ডায়ারের মাধ্যমে শুকিয়ে সেটি চাল করে রাখতে পারবেন, তাহলে কিছুটা ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসতে পারে। তো বলা যায় এখন পর্যন্ত সুনামগঞ্জে যে পরিস্থিতি রয়েছে সেটি 7 দিনের পূর্বাভাস রয়েছে, সেটি যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু চরম দুর্ভোগে পড়বেন। সুনামগঞ্জে একদিকে যে 40% ধান পাকা ধান এখনও হাওরে রয়ে গেছে সেটি তুলতেও সমস্যা হবে, এবং যে ধানটুকু তুলেছেন সেটি কিন্তু রোদ পর্যাপ্ত না পেলে সেটি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জের কৃষকরা চরম সংকটে রয়েছেন। এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার খবর নিয়ে এবার কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। বাংলাদেশের অন্যতম খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত কিশোরগঞ্জের হাওর অঞ্চল এখন উৎসবের বদলে বিষাদের সুর। কিশোরগঞ্জে গত 1 সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানকার কালনি, মগরা, বৌলাই সহ বিভিন্ন নদীর পানি ক্রমাগত বাড়ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 9.45 হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। 30 থেকে 32 হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছে। কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমি আবাদ করা হয়েছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে করা হয়েছে 1,04,800 হেক্টর জমি। 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কৃষকদের সাথে দেখা করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। 1991 সালে ইউনেস্কোর সুপারিশ এবং 1993 সালে জাতিসংঘের সাধারণ সভার স্বীকৃতির পর থেকে প্রতি বছর 3রা মে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। কিন্তু গণমাধ্যম এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সাংবাদিকতার জন্য গণমাধ্যমের অনেক কর্মীকে জেল, জরিমানা, নিপীড়ন এবং মামলা হামলার শিকার হতে হয়েছে। কেউ কেউ হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার কখনো গণমাধ্যমের সঙ্গে শত্রুতা করবে না, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। শনিবার রাজধানীতে গণমাধ্যমে গুজব ও অপতথ্য বিষয়ক সেমিনারে তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়ানো এক ধরনের অপরাধ। এর বিরুদ্ধে সরকারের পাশাপাশি গণমাধ্যমের শক্ত ভূমিকা নেয়ার প্রতি জোর দেন তিনি। জাহিদুর রহমান বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে অবনতির বিষয়টি ঘটেছে বিগত সরকারের সময়। বর্তমান সরকারের আমলে এই সূচকের উন্নতি হবে। আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক এবং যেসব ব্যবস্থার কথা বলছি আমরা, বিশেষ করে ফেক নিউজের বিরুদ্ধে, সেগুলো আমরা এমনভাবে করতে চাই যাতে মিডিয়া, জনগণ সবাই কনভিন্সড হয় যে আমরা আসলে স্পেসিফিকলি একটা অপরাধের বিরুদ্ধে কাজ করছি। এবং আমি আশা করি বাংলাদেশের আগামীর প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা আছে, আমাদের মিডিয়ার যে পরিবেশ আছে, মত প্রকাশের যে স্বাধীনতা আছে, সেটা আরো অনেক ভালো হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবটি দ্রুত পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। সম্প্রতি ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তেহরান সেই প্রস্তাবের জবাবে এই 14 দফার প্রস্তাব দিল। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার কথা বলেছে ইরান।
পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়া চলছে। এদিকে লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সেখানে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 41 জন নিহত হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দীর্ঘ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। একদিনে অপরিশোধিত তেলের দাম শতকরা প্রায় 8 ভাগ বেড়ে ব্যারেল প্রতি $125 পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। যুদ্ধ, মহামারী আর বিভিন্ন দেশের রাজনৈতিক উত্থান পতনে চলতি শতকের শুরু থেকে অস্থির হয়ে ওঠে তেলের বাজার। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা এবং হরমুজ প্রণালীতে অবরোধের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সবশেষ গত 30 এপ্রিল অপরিশোধিত তেলের দাম একদিনে প্রায় 8% বেড়ে $125 পৌঁছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। 21 শতকের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতির টানাপড়েন, দেশে দেশে যুদ্ধ এবং মহামারীর কারণে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। 2008 সালে রেকর্ড $150 কাছাকাছি পৌঁছানো থেকে শুরু করে 2020 সালে তেলের দাম ঋণাত্মকে নেমে যাওয়া, সব মিলিয়ে গত 2 দশক বিশ্ব জ্বালানি তেলের বাজারে দেখা গেছে অস্থিরতা। 2008 সালের 11 জুলাই ছিল জ্বালানি তেলের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশ্বজুড়ে মন্দা, যুক্তরাষ্ট্রের তেলের মজুদ কমে যাওয়া, চীনের ক্রমবর্ধমান চাহিদা এবং ওপেকের সদস্য দেশ ইরান ও নাইজেরিয়ায় অস্থিরতার কারণে এদিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $147 বেশি দাঁড়ায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ওই বছরের ডিসেম্বরের দিকেই তেলের দাম ব্যারেল প্রতি কমে $30 থেকে $40 নিচে নেমে আসে। 2011 সালে ওয়েস্ট এশিয়া এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ অর্থাৎ আরব বসন্তের কারণে এবং লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম $127 উঠে যায়। 2012 সালে ইরানের পারমাণবিক কর্মসূচিতে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় $100 ওপর স্থিতিশীল ছিল। তবে 2014 সালে মার্কিন শেল অয়েল বাজারে আসায় অপরিশোধিত তেলের দাম $50 নিচে নেমে যায়। বৈশ্বিক জ্বালানি তেলের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও নাটকীয় বছর ছিল 2020 সাল। করোনা মহামারীর কারণে বিশ্ব স্থবির হয়ে পড়লে তেলের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসে। ফলে অপরিশোধিত তেলের দাম $18 নেমে আসে। এছাড়া মজুত করার জায়গা না থাকায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো মাইনাসে নেমে যায়। অর্থাৎ বিক্রেতারা ক্রেতাকে তেল নেয়ার জন্য উল্টো টাকা দিতে বাধ্য হয়েছিলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে বিশ্ব জ্বালানি তেলের বাজারে আবারও সংকট তীব্র হয়। সেই সময় ব্রেন্ট ক্রুড $120 ওপরে পৌঁছায়। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং করোনা মহামারীর পর বাড়তি চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ ছিল। সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম $70 থেকে $120 পেরিয়ে গেছে। শুধু মার্চ মাসেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে 51%। যুদ্ধ দ্রুত সমাপ্ত না হলে এবং হরমুজে নৌ অবরোধ দীর্ঘ হলে এই দাম $200 ছাড়াতে পারে শঙ্কা বিশ্লেষকদের। এই শতকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর মতো ঘটনাগুলোর কারণে বিশ্ববাজারে বারবার তেলের দামে বড় উত্থান পতন হয়েছে। ইরান যুদ্ধ দ্রুত সমাপ্ত এবং হরমুজ প্রণালী স্বাভাবিক না হলে তেলের বাজার আরও চাপে পড়বে, যার ফলে ভুগতে হবে গোটা বিশ্বকে, বলছেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।